আসসালামু আলাইকুম সবাইকে। আজকে পদার্থবিজ্ঞানের চ্যাপ্টার ২ গতি চ্যাপ্টারের ফার্স্ট লেকচার। প্রথম যে টপিকটা আসতেছে সেটা হচ্ছে আমাদের বস্তুর অবস্থা। বস্তুর অবস্থাকে আমরা ২ ভাবে বর্ণনা করতে পারি। একটা হচ্ছে স্থিতি, আরেকটা হচ্ছে গতি। স্থিতি কি? স্থিতি হচ্ছে সময়ের সাথে কোনো বস্তুর অবস্থান যদি পরিবর্তন না হয়, তখন তাকে বলা হয় হচ্ছে স্থির বস্তু। আর বস্তুর সেই অবস্থাটাকে বলা হয় হচ্ছে স্থিতি। দেখো, যদি এই যে আমরা যে ডাস্টারের কথা চিন্তা করে থাকি, দেখো ডাস্টারটা যদি আমি হাতে দেখো স্থির অবস্থায় রেখে দিছি। দেখো এই ডাস্টারটা কি আমাদের চারিপাশের বস্তুর সাপেক্ষে কি এর কোনো অবস্থান পরিবর্তন হচ্ছে? দেখো এর কোনো অবস্থান কিন্তু পরিবর্তন হচ্ছে না। তাহলে এই বস্তুটাকে কি বলতেছি আমরা? এটা হচ্ছে আমাদের স্থির বস্তু। আর এই বস্তুর অবস্থাটাই হচ্ছে আমাদের স্থিতি। আবার যদি আমি এই বস্তুটাকে আবার সামনে দেখো হাতটাকে সামনে আস্তে গতিশীল করলাম, তাহলে দেখো এই বস্তুটা যখন সামনে আস্তে গতিশীল করতেছি, তখন চারিপাশের সাপেক্ষে আমাদের পরিবেশের সাপেক্ষে এই বস্তুটা কি তার অবস্থানে পরিবর্তন করতেছে না? প্রথমে দেখো বস্তুটা এখানে ছিল, যখন আমি হাতটা সামনে নিয়ে আনলাম, তখন ডাস্টারটা এইখান থেকে এখানে আসলো। তাহলে এই ডাস্টারটা কি অবস্থার পরিবর্তন হয়েছে। তখন আমরা এই ডাস্টারকে বলি হচ্ছে আমরা গতিশীল বস্তু, এবং এই বস্তুটার অবস্থাটাকে বলি হচ্ছে আমরা গতি। গতিটা কি বা মোশন, সময়ের সাথে বস্তুর অবস্থান পরিবর্তন হইলে ওই বস্তুকে বলা হয় হচ্ছে গতিশীল বস্তু, আর বস্তুর এই অবস্থাটাকে বলা হয় হচ্ছে গতি। দেখো, এই যে স্থিতি এবং গতি ক্ষেত্রে অবস্থান পরিবর্তন, এই চ্যাপ্টারে অবস্থান পরিবর্তন এটা আমাদেরকে একটু ভালোভাবে জানতে হবে। অবস্থান পরিবর্তন গতির ক্ষেত্রেও দেখো অবস্থান পরিবর্তন। অবস্থান পরিবর্তন জিনিসটা কি আসলে? আচ্ছা, মনে করো কি তুমি বাসায় আছো এবং তুমি স্কুলে যেতে যাচ্ছ, ঠিক আছে? এখন তুমি তোমার আম্মুকে জিজ্ঞেস করলা যে আম্মু স্কুল কত দূরে? তোমার আম্মু তোমাকে বললো যে স্কুল হচ্ছে ১ কিলোমিটার দূরে অথবা ১০ কিলোমিটার দূরে। ধরে নাও যে ১০ কিলোমিটার দূরে। আচ্ছা, তুমি অনেক প্রত্যন্ত একটা অঞ্চলে থাকো এবং স্কুল তোমার বাসা থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত। এখন তোমার বাসা থেকে দেখো এদিকে হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ। এখন তোমার আম্মু যদি তোমাকে শুধুমাত্র বলে যে ১০ কিলোমিটার দূরে তোমার স্কুল, তাহলে তুমি আসলে যাবা কোন দিকে? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ কোন দিকে যাবে? তোমার আম্মুকে কিন্তু অবশ্যই বলে দিতে হবে যে ১০ কিলোমিটার দূরে উত্তরে, নাকি তোমার স্কুলটা পূর্বে, না পশ্চিমে, না দক্ষিণে। অবশ্যই মনে করো কি তোমার স্কুলটা হচ্ছে ১০ কিলোমিটার দূরে পূর্বে অবস্থিত। এটা হচ্ছে তোমার স্কুল, ঠিক আছে? এটা কত কিলোমিটার দূরে? ১০ কিলোমিটার দূরে অবস্থিত। তাহলে দেখো, তোমার যে স্কুলের অবস্থান জানার জন্য আমার কি লাগতেছে? স্কুলের অবস্থান জানার জন্য একই সাথে কিন্তু আমার স্কুলটা কত দূরে অবস্থিত সেই দূরত্ব মানে মান, এবং স্কুলটা কোন দিকে অবস্থিত দিক। অবস্থান জানার জন্য কিন্তু আমাকে অবশ্যই ২ টা জিনিস লাগে। একটা হচ্ছে সেই বস্তুটা কত দূরে আছে বা কোথায় আছে সেটার একটা মান, এবং বস্তুটা কোন দিকে আছে। অবস্থান জানার জন্য আমাদের কিন্তু মান এবং দিক ২ টাই প্রয়োজন। এখন দেখো, এই যে তুমি যে স্কুলের অবস্থাটা নির্ণয় করলা, স্কুলের অবস্থানটা তুমি কোথা থেকে নির্ণয় করছো বলতো? বাসার সাপেক্ষে না? এই বাসাটাই তখন হয়ে যাবে আমাদের হচ্ছে প্রসঙ্গ বস্তু। এখন এখন কিন্তু আমাদের একটা নতুন টপিক চলে আসছে, সেটা হচ্ছে দেখো প্রসঙ্গ বস্তু। এই টপিকটা নিয়ে কিন্তু আমরা এখন আলোচনা করব। আচ্ছা, এবার দেখো প্রসঙ্গ বস্তু বা প্রসঙ্গ বিন্দু। প্রসঙ্গ বস্তু বা প্রসঙ্গ বিন্দু কি জিনিস? যে বস্তু বা বিন্দুর সাপেক্ষে কোন একটি বস্তুর অবস্থানকে সুনির্দিষ্টভাবে বর্ণনা করা যায়, সেই বিন্দু বা বস্তুটিকে বলা হয় হচ্ছে প্রসঙ্গ বস্তু বা প্রসঙ্গ বিন্দু। যেমন যদি একটা উদাহরণের সাহায্যে যদি আমরা একটু লক্ষ্য করি, দেখো একটা গাছ আছে, ২ জন বন্ধু আছে, এ বন্ধু আর হচ্ছে বি বন্ধু। এ বন্ধুটা দাঁড়ায় আছে শুধুমাত্র, আর বি বন্ধুটা হচ্ছে সাইকেল চালাচ্ছে। দেখো, এই গাছের সাপেক্ষে এই বন্ধুটা কি আছে বলতো? স্থির আছে। এবং এই গাছের সাপেক্ষে বি বিন্দুটা কি আছে বলতো? গতিশীল আছে। দেখো, আমাদের এখন একটা নতুন শব্দ চলে আসলো, সেটা হচ্ছে সাপেক্ষ। সাপেক্ষ থেকে আমরা এবার আলোচনা করব হচ্ছে আপেক্ষিক গতি এবং আপেক্ষিক স্থিতি নিয়ে। আচ্ছা, ধরো যে এ বি সি ৩ জন বন্ধু। এ বন্ধুটা তার বি ও সি বন্ধু, মনে করো কি এ বন্ধুর বাসা হচ্ছে রাজশাহীতে, আর বি আর সি বন্ধুর বাসা হচ্ছে ঢাকাতে। এ বন্ধুটা কি করছে যে বি আর সি বন্ধু বাসায় ফেরত যাবে, ঢাকাতে যাবে। এ বন্ধুটা কি করছে তার ২ টা বন্ধুকে গাড়িতে তুলতে আসছে। দেখো, যখন এই গাড়িটা রওনা দিবে,
বি আর সি বন্ধু বাসে উঠলো এবং গাড়িটা মনে করে একটা বেগে সামনের দিকে রওনা দিল। সো তখন দেখো তো এ বন্ধুটা কি দেখবে, এ বন্ধু কি দেখবে যে বি আর সি বন্ধু কি সামনের দিকে চলে যাচ্ছে না, মানে কি বি আর সি বন্ধু কি গতিশীল, এই বন্ধুরা তো তাই দেখবে, তাই না? আবার দেখো বি আর সি বন্ধু যে বাসের মধ্যে বসে আছে, ঠিক আছে? সো বি আর সি বন্ধু যদি এ বন্ধুর দিকে জানলা দিয়ে তাকায় তাহলে কি দেখবে দেখো তো, সে এ বন্ধুটা পেছন দিকে সরে যাচ্ছে, তাই না? এটাই তো দেখবে বি আর সি বন্ধু। সো দেখো তাহলে এ বন্ধুর সাপেক্ষে আমি যদি এখন বলি এ বন্ধু সাপেক্ষে মানে কার সাপেক্ষে, এর সাপেক্ষে। এর সাপেক্ষে মানে হচ্ছে আমাদের এ বন্ধু এখন দেখতেছে, ঠিক আছে? মানে এখন আমাদের এ বন্ধু দেখতেছে, তাহলে এ বন্ধু কি দেখবে যে এ বন্ধুর সাপেক্ষে বি আর সি দুইজনই গতিশীল। এর সাপেক্ষে মানে যে যে দেখতেছে, যে ঘটনাটা পর্যবেক্ষণ করতেছে, সেটাই হচ্ছে আমাদের সাপেক্ষ মানে। সো এই ক্ষেত্রে ঘটনাটা পর্যবেক্ষণ কে করতেছে, এ বন্ধু। সো এ বন্ধু কি দেখবে যে বি আর সি দুইজনেই কিন্তু গতিশীল, তাই না? সো এ বন্ধু যখন দেখবে যে বি আর সি বন্ধু গতিশীল, সো সে নিজেকে কি দেখবে, নিজেকে স্থির দেখবে না? সো নিজে স্থির থাকবে এবং তার দুজন বন্ধু কি থাকবে, গতিশীল থাকবে। এবার দেখো, এবার তুমি চিন্তা করো তো বি বন্ধুর কথা, যে বন্ধুরা বাসের মধ্যে বসে আছে। এখন বাসের মধ্যে যে বন্ধুরা বসে আছে সে কি দেখবে, যে তার পাশে যে সি বন্ধু আছে, সে কি সি বন্ধু কি গতিশীল দেখবে? অবশ্যই না। সো সে তার পাশে থাকা সি বন্ধুকে কি দেখবে, স্থির দেখবে। এবং সে যখন জানলা দিয়ে তাকাবে তখন কি দেখবে যে এ বন্ধুরা পেছন দিকে সরে যাচ্ছে। তাহলে এই বি বন্ধুর কাছে কিন্তু এ বন্ধুরা কি মনে হবে, গতিশীল মনে হবে না? এবং সি বন্ধুরা কি মনে হবে, স্থির মনে হবে না? এই যে একজনের সাপেক্ষে আরেকজনের গতি, এটাই হচ্ছে আমাদের আপেক্ষিক গতি। আবার দেখো একজনের সাপেক্ষে একজন কি স্থির না? দেখো বি বন্ধুর সাপেক্ষে কিন্তু এ ছিল গতিশীল, আবার বি বন্ধুর সাপেক্ষে কিন্তু সি কি ছিল, স্থির ছিল না। এজন্য একজনের সাপেক্ষে আরেকজনের স্থিতিকে বলা হয় হচ্ছে আপেক্ষিক স্থিতি। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে পরম স্থিতি এবং হচ্ছে পরম গতি, এই দুটো টপিক নিয়ে। তাহলে পরম স্থিতি এটাকে বলা হয় হচ্ছে অ্যাবসোলুট রেস্ট, আর পরম গতি এটাকে বলা হচ্ছে অ্যাবসোলুট মোশন। সো পরম স্থিতি কাকে বলে? পরম স্থিতি হচ্ছে পরম স্থিতিশীল বস্তুর সাপেক্ষে যখন কোনো বস্তু স্থির থাকে তখন তার অবস্থানকে বলা হয় হচ্ছে আমাদের পরম স্থিতি। আর পরম স্থিতিশীল বস্তুর সাপেক্ষে যখন কোনো বস্তু গতিশীল থাকে তখন তার অবস্থাকে বলা হয় হচ্ছে পরম গতি। তাহলে কোনো বস্তুকে পরম স্থিতি আছে না পরম গতিতে আছে, এই জিনিসটা জানার জন্য আগে আমাকে কি করতে হবে বলতো? একটা পরম স্থিতিশীল বস্তু আগে আমাকে বের করতে হবে না, যার সাপেক্ষে আমি বলতে পারবো যে এই বস্তুটা স্থির আছে না গতি আছে, তাই না? সো আগে আমাকে কিন্তু বের করতে হবে পরম স্থিতিশীল বস্তু। সো আগে দেখি আমরা পরম স্থিতিশীল বস্তু আমরা কিভাবে বের করতে পারি। যেমন আমরা কোথায় থাকি, পৃথিবীতে। তাহলে হতে পারে যে আমরা পৃথিবীতে, এই যে এটা পৃথিবী মনে করো, আর এখানে হচ্ছে আমরা দাঁড়ায় আছি। সো এটা হচ্ছে আমাদের আর্থ। সো আমরা যখন কোনো কিছুকে পর্যবেক্ষণ করি তখন আমি যখন দাঁড়ায় আছি আমি কি দেখবো, পৃথিবীকে তো আমি স্থিরই দেখবো, আমি তো দেখবো না যে পৃথিবী ঘুরতেছে, তাই না? আমরা জানি যে পৃথিবী ঘুরতেছে, কিন্তু আমি আপাতত আমি কি পর্যবেক্ষণ করব, যে পৃথিবী স্থির। সো আমি ধরতেই পারি যে পৃথিবী কি একটা পরম স্থিতিশীল বস্তু, পরম স্থিতিশীল বস্তু। পরম স্থিতিশীল, এই যে পরম বা অ্যাবসোলিউট, এর মানে কি? অ্যাবসোলিউট মানে যার কোনো চেঞ্জ নেই। আচ্ছা, সো এই যে পরম স্থিতিশীল মানে কি, আমি ধরেই নিছি যে পৃথিবী অলওয়েজ স্থিরই থাকে, পৃথিবী কখনো আর গতিশীল হতেই পারে না। কিন্তু আমরা কি জানি বলতো, পৃথিবীতে অলওয়েজ কি করতেছে, এই যে সূর্যের চারপাশে কি করতেছে বলতো, সূর্যের চারিদিকে কি পৃথিবী প্রদক্ষিণ করে না? তাহলে দেখো পৃথিবী পৃথিবী আমার সাপেক্ষে কি স্থির, কিন্তু সূর্যের সাপেক্ষে পৃথিবী কি স্থির? সূর্যের সাপেক্ষে কিন্তু পৃথিবী কিন্তু গতিশীল। মানে পৃথিবী একজনের সাপেক্ষে স্থির কিন্তু আরেকজনের সাপেক্ষে কি গতিশীল। তাহলে পৃথিবীকেও আমরা তো পরম স্থিতিশীল বস্তু বলতে পারি না। আবার দেখো সূর্য, এখন যদি বলি সূর্য হচ্ছে পরম স্থিতিশীল বস্তু, ধরে নি সূর্য হচ্ছে আমাদের পরম স্থিতিশীল বস্তু, কিন্তু দেখো সূর্যও কিন্তু আমাদের কি করতেছে বলতো, আমাদের ছায়াপথকে কেন্দ্র করে ঘুরতেছে না? সো দেখো এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু কাউকে না কাউকে কেন্দ্র করে প্রদক্ষিণ করতেছে। তাহলে আমরা কি মহাবিশ্বে আদৌ কোনো পরম স্থিতিশীল বস্তু খুঁজে পাবো? আমরা কিন্তু এই মহাবিশ্বে আদৌ কিন্তু পরম কোন স্থিতিশীল বস্তু খুঁজে পাবো না। তাহলে আমরা কি বলতে পারি বলতো?
তাহলে কিন্তু বলা যায় যে পরম নয় কোনো গতি, পরম নয় কোনো স্থিতি। সব গতি আপেক্ষিক, সকল স্থিতি আপেক্ষিক। আচ্ছা, তোমাদের এই কোশ্চেনটা 2 মার্কের মাঝামাঝি এসে থাকে যে ব্যাখ্যা করো যে পরম নয় কোনো গতি, পরম নয় কোনো স্থিতি, সকল গতি এবং সকল স্থিতি আপেক্ষিক। আচ্ছা,